কুমিল্লায় খাস জমি দখলের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বহুতল ভবন নির্মাণ, আদালতের দ্বারস্থ হচ্ছে প্রশাসন। বিল্ডিং করতেছে সাবেক চেয়ারম্যান আর কি আপনার হাশেম চেয়ারম্যান করে নাম ওনার। মামলা দায়ের করার জন্য আমাদের গত 2 জুলাই 883 নম্বর স্মারকে আমাদের বিজ্ঞ সরকারি কৌশলী মহোদয় আছে, যিনি আমাদের সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন, তার কাছে লেখা হয়েছে। অনিয়ম দুর্নীতির আখড়া নাটোর বিআরটিএ অফিস। গড়ে উঠেছে শক্তিশালী দালাল সিন্ডিকেট, অসহায় সেবাগ্রহীতারা। গেটের কাছে যে গেলেই দেখা যাচ্ছে বিভিন্ন দালালরা দাঁড়িয়ে থাকে, কাগজপত্রে টানটানি করে। হালকা যানবাহনের যারা লাইসেন্স নিতে যান তাদের পদে পদে হয়রানি করা হয়। রাজনৈতিক মতৈক্য থাকলে সংশোধনের মাধ্যমেই সংবিধানে বড় পরিবর্তন সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। বিতর্ক এড়াতে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান। সংশোধনীগুলো যে বারবার আদালতে নিয়ে আসা হচ্ছে, সেটা আনা হলেও সেটাকে যাতে আদালত এই ব্যাপারে ইন্টারফেয়ার না করে। তারা যে কনসেনসাসে পলিটিক্যাল পার্টিগুলো পৌঁছেছিলেন তা সেখানে পৌঁছানো যাবে, সেই ব্যাপারগুলো এখন তাদের পার্লামেন্টে ডিবেট করে বা আলোচনা করে সমাধান করতে হবে। বেড়েই চলেছে সব ধরনের সবজির দাম, সস্তা নেই মাছ বাজারেও। টানা বৃষ্টি আর বন্যার প্রভাব বলছেন বিক্রেতারা, বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজার এখন আমাদের স্টুডেন্টদের জন্য আসলে কষ্টকর হয়ে যাচ্ছে বাজার করা। সবজিতে আগুন লেগে গেছে, বেগুন 100 টাকা কেজি। আখাউড়া স্থলবন্দর দিয়ে উল্লেখযোগ্য হারে কমছে বাণিজ্য। গতি ফেরাতে ভারতের আগরতলায় বৈঠক, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরপি, আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। কুমিল্লায় ভূমিহীন পরিচয়ে কোটি টাকার সরকারি খাস জমি লোপাট করছেন রাজনৈতিক প্রভাবশালীরা। প্রশাসনের বাধা উপেক্ষা করে চলছে সেসব জমিতে বহুতল ভবন নির্মাণ। যদিও অভিযুক্ত বিএনপি নেতার দাবি, নিয়ম মেনেই সরকারি জমি নামজারি করেছেন। আর এমন অনিয়মে বিব্রত দলের অন্য নেতারা। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘেঁষা এবং নৌপথের সুবিধা থাকায় এই এলাকার জমির দাম বরাবরই ঊর্ধ্বমুখী। বাজারের মাঝখানেই 3 তলা এক ভবন, যার মালিক স্থানীয় বিএনপি নেতা ও গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম। অথচ 1988 সালে ভূমিহীন হিসেবে 10 শতক খাস জমির অস্থায়ী বন্দোবস্ত পায় মাসুদ আলম। অভিযোগ উঠেছে পরে সেই 10 শতক সহ মোট 14 শতক জমি বিএস খতিয়ানে নামজারির মাধ্যমে দখলে নেয় আবুল হাশেম, যার আনুমানিক বাজার মূল্য 25 কোটি টাকা। প্রথমে এটা লিজ দেওয়া হয়েছিল, লিজের পর যে বন্দোবস্ত, পরবর্তীতে উনি ওনার আবার দলিল করে ওনার নাম নিয়ে পরবর্তী এটা বিএস অন্তর্ভুক্ত করছে। বাজারের দোকানদার সহ আশপাশের সবাই জানেন ভবনটি আবুল হাশেমের। 5 আগস্টের পর নির্মাণ করছেন বহুতল বাণিজ্যিক ভবন। এটা বিল্ডিং করতেছে সাবেক চেয়ারম্যান আর কি আপনার হাশেম চেয়ারম্যান করে নাম ওনার। সরকারি জমি কিভাবে হাতবদল হলো, কিভাবে বা বিএস খতিয়ানে নামজারি করলেন আবুল হাশেম? আমার ভাই মাসুদ আলম তারপর জায়গাটা ব্যবহৃত না হয়, তারপর কাজে লাগতেছে, আমি আবার একটা জায়গা তাকে দিয়ে একটা ব্যবহার করে তাকে একটা জায়গা ব্যবহৃত জায়গা তাদের দিয়ে। আবুল হাশেমের দাবি, তার মতো আশেপাশের আরও জমি রয়েছে স্থানীয় প্রভাবশালীদের দখলে। এদিকে বিষয়টি জানাজানির পর ভবন নির্মাণে বাধা দেয় স্থানীয় প্রশাসন। তবুও নির্মাণ কাজ চলমান রাখায় আদালতের শরণাপন্ন হচ্ছে প্রশাসন। ভূমিহীনকে লিজ দেওয়া হয়েছে, এটা ভূমিহীনের জন্য। এখন কেউ যদি এটা ব্যক্তিগতভাবে তার নিজের নাম করে নেয়, তাহলে নিশ্চয়ই জোর করে নিয়েছে বা এখানে অন্য কোনো বিষয় আছে, যেটা সম্পূর্ণ অনৈতিক। মামলা দায়ের করার জন্য আমাদের গত 2 জুলাই 883 নম্বর স্মারকে আমাদের বিজ্ঞ সরকারি কৌশলী মহোদয় আছে, যিনি আমাদের সরকারের পক্ষে মামলা পরিচালনা করেন, তার কাছে লেখা হয়েছে। সম্প্রতি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক করা হয় আবুল হাশেমকে। তার ভূমি দখলের বিষয়ে বিব্রত জেলা বিএনপির অন্য নেতারা। দলের কাছে তো আসলে কিছু তথ্য নাই, এগুলো মিডিয়ার কাছে
কাছে আছে বা দলের কাছে ওই তথ্য থাকতে হবে, এই ধরনের কোনো অভিযোগ বা কোনো কিছু দলের ভিতরে নাই। কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধারে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই চাওয়া সচেতন মহলের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। এবার নাটোর বিআরটিএ অফিসের সামনে দালালদের অপতৎপরতা ধরা পড়ল যমুনা টেলিভিশনের ক্যামেরায়। সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়া গড়ে উঠেছে দালাল চক্রের শক্তিশালী সিন্ডিকেট। বিআরটিএ অফিস দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করবে সংশ্লিষ্ট দফতর, আশা সেবাগ্রহীতাদের। নাটোর বিআরটিএ কার্যালয়, যেখানে জেলায় বৈধভাবে সড়কে চলার অনুমতি মেলে, অথচ এই কার্যালয় ঘিরেই অনিয়ম, দালাল চক্র ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগের বিষয়ে জানতে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। এরপরেই ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র হাতে দেখা মেলে দালাল গোলাম কিবরিয়া মিজানের। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অপ্রস্তুত মিজান দ্রুত সটকে পড়েন। কিছুক্ষণ পরই বিআরটি অফিসের সামনে দেখা মেলে আরেক দালাল লিটন হোসেনের। তিনিও কোনো সদুত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স করতে এসে দালালদের দ্বারা ভোগান্তির বিভিন্ন অভিযোগ সেবাগ্রহীতাদের। এমন অপতৎপরতা রোধে কঠোর হস্তক্ষেপ চান তারা। গেটের কাছে যে গেলেই দেখা যাচ্ছে বিভিন্ন দালালরা দাঁড়িয়ে থাকে, কাগজপত্রে টানটানি করে, বিভিন্ন মন্তব্য দেয় আমাদের। মোটর সাইকেল থেকে শুরু করে হালকা যানবাহনের যারা লাইসেন্স নিতে যান তাদের পদে পদে হয়রানি করা হয়। দালাল ছাড়া আমরা কোনো জায়গায় গ্রাহক সেবা পাই না। অভিযোগ আছে দালালদের পেছনে কলকাঠি নাড়ছে প্রভাবশালীরাই, যার প্রমাণও মিলেছে জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি স্বাক্ষরিত বিআরটিএ কর্মকর্তা বরাবর পাঠানো চিঠিতে, যেখানে উল্লেখ করা হয় দালাল মিজানকে সকল হয়রানি মুক্ত রেখে তাদের প্রতিনিধি হিসাবে গ্রহণ করে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। কোনো সরকারি দপ্তরে এমন চিঠি পাঠানো মালিক সমিতির এখতিয়ারভুক্ত কিনা এমন প্রশ্নে কি বলবেন এই পরিবহন নেতা? অব্যাহতি দিয়ে দিচ্ছি যে তার কার্যকলাপ যখন আমরা জানতে পেরেছি সে অনেক খারাপ কাজকাম করে। ওখানে দালাল আছে 14-15 জন, আমি সবগুলো কিছু নিই, কিন্তু আমরা বলি না। কি জন্য বলি না? যে দেশই চলে এইভাবে, অযথাই এই সামান্য ব্যাপার নিয়ে মজা খজা করে লাভ কি? বিআরটি A to Z পয়সা ছাড়া কোনো কাম হবে না। বিআরটিএ অফিস ঘিরে একাধিক দালাল থাকলেও অনুসন্ধানে সক্রিয় বেশ কয়েকজন দালালের নাম উঠে আসে। অফিসের বাইরে দালালদের সক্রিয় অবস্থানের কথা স্বীকারও করেন বিআরটিএ কর্মকর্তারা। দালালদের বিরুদ্ধে অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ এনে নিজেদের অসত্যের কথা তুলে ধরেন তারা। যতগুলো লোক আছে দোকানদার সহকারে সবাই ডিস্টার্ব করে, সবাই ঝামেলা করে। আমাদের ডিসি স্যারকে জানিয়েছি যে বহির্গত কোনো লোক যদি কোনো কাস্টমারের কাছ থেকে কাগজপত্র নেয় তাহলে তাদেরকে সেইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমাদের কঠোরভাবে আমরা মনিটরিং করতেছি। জনগণের ভোগান্তি লাঘবে বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জনগণ যাতে যথাযথভাবে স্বচ্ছ উপায়ে সেবা পেতে পারে এ বিষয়ে আমাদের জেলা প্রশাসন থেকে আমরা তৎপর আছি। কোনো তৃতীয় পক্ষ কর্তৃক জনগণের যাতে হয়রানি না হয় সে বিষয়টি আমরা মনিটর করছি এবং নিশ্চিত করছি। দুর্নীতিমুক্ত অফিস হবে বিআরটিএ, ভোগান্তি কমবে সেবাগ্রহীতাদের, এমন প্রত্যাশা নাটোরবাসীর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। সংশোধনের মাধ্যমে সংবিধানের বড় পরিবর্তন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে কেউ কেউ মনে করেন সংবিধান সংশোধন জটিল আইনি প্রক্রিয়া। এতে অতীতের মতো আদালতের হস্তক্ষেপে যে কোনো সংশোধনই বাতিলও হতে পারে। দুপক্ষই অবশ্য বলছে রাজনৈতিক সমাধান ছাড়া এই বিতর্ক বন্ধ হবে না। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। সংসদে কার্যপ্রণালী বিধি, সংবিধান এবং রেওয়াজসমূহ অনুসরণ করতে চাই। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া না নেয়াকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। এ নিয়ে সরকারি ও বিরোধী দলের বিতর্ক থামছেই না। সময় গড়িয়েছে, শেষ হয়েছে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার নির্ধারিত সময়। সোমবার সংসদে গঠন করা হয় সংবিধান সংস্কার কমিটি। বিরোধী দলকে কমিটিতে নাম দেওয়ার প্রস্তাব করা হয়, কিন্তু তা প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে সংসদ থেকে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়
হয় এই সংবিধানকে সংশোধন করতে হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক তর্ক থাকবেই, তবে সাংবিধানিক নির্দেশনা মানতে বাধ্য সংসদ। বিতর্ক এড়াতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে তারা। আপনার কি গণভোটটা এইভাবে অর্ডারের মাধ্যমে করার কোনো সুযোগ আছে? সংবিধান কি সেটা পারমিট করে? এই কোশ্চেনটা একটা সময় আসবেই, কারণ ওই সময় আমাদের সংবিধানে গণভোটের অস্তিত্ব ছিল না। তো এই ডিবেটটা যখন আসবে তখন এই যত সংস্কারই হোক সবগুলোই কিন্তু আপনার অবৈধ হওয়ার একটা সুযোগ তৈরি হবে। যদি আদালতে একটা না একটা সময় কেউ চ্যালেঞ্জ করবি, তো ওই ঝুঁকিতে আমরা কেন যাব? সংবিধান সংশোধনের ক্ষেত্রে জুলাই জাতীয় সনদের পাশাপাশি ত্রয়োদশ সংশোধনীর রিভিউ এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের নির্দেশনা আমলে নেয়ার উপর জোর দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। সংবিধান এখন 13তম সংশোধনী যে পর্যায়ে ছিল, ওইখানে সংবিধানের যে রূপ ছিল এখন ওই রূপে সংবিধান আছে। সুতরাং সেইখান থেকে এই পুরো ব্যাপারটা তো আপনি যখন পরিবর্তন করবেন তখন ওইখানে থাকা সংবিধানে কি কি পরিবর্তন আসলে আমাদের দরকার হবে এবং করলে এই জাতির যে ঐক্যমত বা তারা যে কনসেনসাসে পলিটিক্যাল পার্টিগুলো পৌঁছেছিলেন তা সেইখানে পৌঁছানো যাবে, সেই ব্যাপারগুলো এখন তাদের পার্লামেন্টে ডিবেট করে বা আলোচনা করে সমাধান করতে হবে। তবে অষ্টম সংশোধনী অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। সেক্ষেত্রে শুধু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধন হলে এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাবে। সংশোধনীগুলো যে বারবার আদালতে নিয়ে আসা হচ্ছে, সেটা আনা হলেও সেটাকে যাতে আদালত এই ব্যাপারে ইন্টারফেয়ার না করে, হস্তক্ষেপ না করে, সেই ব্যাপারে একটা শক্ত যুক্তি হিসাবে বলা যেত যে এটা সংসদের সংশোধনী নয়, বরং এটা একটা সংস্কার পরিষদের সংস্কার। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন সংবিধান আইনি দলিল হলেও রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই এর গতি প্রকৃতির উপরও নির্ভর করবে সংশোধনের ভবিষ্যৎ। এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলের নেতার সহযোগিতায় দলের স্বার্থ ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করতে কাজ করছে সবাই, এমনটা বলেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের সকল আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে যেন সংসদ প্রতিষ্ঠিত হয় সেভাবেই পরিচালনা করা হচ্ছে। এখন জাতীয় সংসদ গণতন্ত্রের রাজনীতি চর্চা করার জায়গা। সরকারি দল বিরোধী দল তাদের স্ব বক্তব্য রাখতে পারছেন। ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলীয় নেতার সহযোগিতায় আমরা দলমত, প্রত্যেক দলের মতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার জন্য সবাই প্রচেষ্টা করছে। সারা দেশে চড়া সবজির বাজার, বেশিরভাগ সবজির দামই 50 টাকার বেশি। মাছের দরও ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ ঘাটতির কারণে বেড়েছে সবজির দামও। বিভিন্ন বাজারে বেগুন, শসা ও কাঁচামরিচ বিকোচ্ছে 50 থেকে 100 টাকা বেশি দরে। কাঁচামরিচ কেজি প্রতি 150 থেকে 160 টাকা, শসা 140 থেকে 160 এবং বেগুন কিনতে খরচ হচ্ছে 100 টাকা। 50 টাকার নিচে মিলছে শুধু পেঁপে আর পটল। বাদবাকি বেশিরভাগ সবজির দাম 50 টাকার উপরে। মাছের দরও ঊর্ধ্বমুখী, তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা এবং সোনালী বিক্রি হচ্ছে 290 টাকায়। বর্ষার কারণে সবজি এগুলো আমদানি কম, ওর জন্য আপনার মরিচ 140 টাকা, 50 টাকা। শসা যেন হলে 150 টাকা, 140 টাকা শসা। বেগুন দাম বেড়েছে, 60 টাকা ছিল 100 টাকা কেজি। শসা 60 ছিল 160 হয়েছে। কাঁচামরিচ ছিল 80 টাকা, 120 টাকা, 140 টাকা কেজি। বাজারে এখন আমাদের স্টুডেন্টদের জন্য আসলে কষ্টকর হয়ে যাচ্ছে বাজার করা, বাজারের দাম বৃদ্ধির জন্য। সবজিতে আগুন লেগে গেছে, বেগুন 100 টাকা কেজি আর আগুন লেগে গেছে। হ্যাঁ, বাজারের খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছে রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? টানা বর্ষা এবং বৃষ্টির কারণে রাজশাহীতে সবজির বাজারে সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে এবং সে কারণে দামও কিন্তু
অনেকটাই বেড়েছে কিছু কিছু সবজিতে। বিশেষ করে এই রাজশাহীর বাজারে শসা, বেগুন এবং কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী। এই রাজশাহীর বাজারে সব থেকে বেশি কিন্তু তিনটি সবজির দাম বেড়েছে। এই তিনটি সবজি 50 থেকে 100 টাকা কিন্তু বেড়েছে। এবং আজকে বেগুন বিক্রি হচ্ছে 100 টাকায় এবং শসা বিক্রি হচ্ছে 160 টাকায় এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে আমি যতটুকু জানতে পেরেছি যে 160 টাকায়। এছাড়াও প্রত্যেকটি সবজি 15 থেকে 20 টাকা, 25 টাকা, 30 টাকা কিন্তু বেশি। যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেমনটি বলছেন যে টানা বৃষ্টি এবং বন্যায় কিন্তু সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে, তারা পাইকারি বেশি দামে কিনছেন, সে কারণে খুচরা বাজারে কিন্তু এই সবজির দাম কিন্তু কিছুটা বেড়েছে। এবাদেও অন্য অন্য সবজির মধ্যে যেমন করলা 60 টাকা কেজি, পটল 30 টাকা কেজি এবং গাজর 120 টাকা কেজি, পেঁপে 35 টাকা কেজি, প্রতি পিস লাউ 50 টাকা করে বিক্রি হচ্ছে, চিচিঙ্গা 40 টাকা, কুমড়ো জালি সেটি 40 থেকে 45 টাকা। এছাড়াও 10 টাকা কেজি কিন্তু বেড়েছে পেঁয়াজের দাম। গত কয়েকদিন আগেও 35 টাকা কেজি পেঁয়াজ থাকলেও আজকে কিন্তু 45 টাকা কেজিতে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও রাজশাহীর যে মাংসের বাজার, গরুর মাংস, খাসির মাংস এবং মুরগির মাংসের বাজারে কিন্তু গত সপ্তাহের মতো দামে বিক্রি হচ্ছে। যারা ক্রেতা রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই কয়েকদিনের ব্যবধানে রাজশাহীর এই সবজি বাজারের দাম কিন্তু বাড়ায়, দ্বিগুণ দাম বাড়ায়, তাদের অনেকটা সমস্যা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমি রাজশাহীর যে উপজেলাগুলো রয়েছে যেখান থেকে রাজশাহীর এই সবজির চাহিদা মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলাতে কিন্তু যে সবজি যায়, রাজশাহীর পবা, পুঠিয়া, দুর্গাপুর এবং চারঘাট, বাঘা এবং এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় এবং সেই সবজিগুলো ট্রাকে করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় কিন্তু যায়। সেখানেও খোঁজ নিয়ে দেখেছি যে মাঠে কিন্তু অনেক সবজির যে জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু ডুবে গিয়েছে। এই ডুবে যাওয়ার কারণে সবজির ঘাটতি এবং সে কারণেই কিন্তু সবজির দাম অনেকটাই বেড়েছে। পুরবী মূলত সবজির ঘাটতি থাকার কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে, যেমনটি বলছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে যাব যশোরে। যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমাম হাসান রুবেল। রুবেল, রাজশাহীতে তো বেগুন, শসা এবং কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি। যশোরে কি অবস্থা দেখছেন? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? জি, ধন্যবাদ পুরবী আপনাকে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় বাজার যে মোকাম সবজি উৎপাদনে, সেটা হলো যশোরের 7 মাইল বাড়িনগর। তো এখান থেকে প্রতিনিয়তই সবজি বিভিন্ন দেশে বিভিন্ন জেলা সহ ঢাকা শহরে সরবরাহ করা হয়। তবে আজকে আমরা বাজার ঘুরে যতটা দেখেছি যে সবচেয়ে দাম বেড়েছে আছে আপনার বেগুন, কাঁচামরিচ, করলা সহ নানা সবজির দাম বেড়েছে। তো আমি এখন আছি যশোরের বড় বাজারে সবজির বাজারটাতে। এখানে আজকে যে সবজির যে দামটা যাচ্ছে সেটা হলো যে 120 টাকা হচ্ছে বেগুন, কলা 50 টাকা, কচুরমুখী 50 টাকা, ভেন্ডি 40 টাকা, মিষ্টি কুমড়া 50 টাকা, পটল 100 টাকা, করলা 100 টাকা, শসা 120 টাকা দরে। তবে এক সপ্তাহ আগে কিছুটা দাম কম ছিল, তবে এই যে টানা বৃষ্টিপাতের কারণে সবজির বেশ চারা এবং মারা যাওয়ার কারণে বাজারে সরবরাহটা অনেক কম। তো যার কারণে এখানকার বিক্রেতারা যারা বলছেন, খুচরা ব্যবসায়ী, তারা বলছেন যে এই যে বৃষ্টিপাতের কারণে সবজির যে নষ্ট হয়ে গেছে, যার কারণে তাদের দামটা বৃদ্ধি পাচ্ছে। তো এর প্রভাব সরাসরি পড়ছে হচ্ছে খুচরা বাজারটাতে। এদিকে কিছু ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তো তারা বলছেন যে সবজি উৎপাদনে যেহেতু যশোর জেলা অনেক বড় একটা মোকাম, কিন্তু সেখানে বাজার তদারকির কিছুটা অভাব তারা লক্ষ্য করছেন। তো এটা নিয়েও তারা খুব মিশ্র প্রতিক্রিয়া দাবি করছেন। তবে আরো এই যে টানা যে বৃষ্টিপাত চলছে, বৈরী আবহাওয়া, এটা যদি কিছুদিন যদি থাকে তাহলে অনেকটাই সবজি আরো দাম বৃদ্ধি পাবে। তো এখনো যদি থাকে তাহলে এই দামটা অনেক কম আসবে। তো এইটাই ছিল আমার কাছে সর্বশেষ। রবি, ধন্যবাদ তারেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে এখনো দেশের সব সমুদ্র বন্দরে বহাল রাখা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। বৈরী আবহাওয়া উপকূলীয় এলাকার নদীর পানির অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বরী নদীর পানি জোয়ারের স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। তলিয়েছে বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল।
দুর্ভোগে পড়েছেন পথচারীরা। এদিকে সমুদ্রে দীর্ঘ নিষেধাজ্ঞার পর বৈরী আবহাওয়ায় মাছ শিকারও ব্যাহত হচ্ছে, এতে বিপাকে উপকূলের জেলেরা। এদিকে জোয়ারে প্লাবিত পটুয়াখালী উপকূলের নিম্নাঞ্চল। 24 ঘন্টায় দুবার পানিবন্দী থাকতে হয় এসব এলাকার বাসিন্দাদের। ভাঙা বেড়িবাঁধ ও জোয়ারের পানিতে তলিয়ে যায় কলাপাড়া উপজেলার লঞ্চঘাট সহ বেশ কয়েকটি স্থান। এছাড়া রাঙ্গাবালির চর মুনতাজ, গলাচিপার চালিতা বুনিয়া এলাকায়ও প্লাবিত। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, জোয়ারের পানিতে এখনও পায়রা, আগুনমুখো ও আন্ধারমানিক নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। ইঞ্জিনের কার্যক্ষমতা কম থাকায় ভৈরব রেল সেতুতে উঠতে না পেরে 3 ঘন্টা আটকে ছিল তিতাস কমিউটার ট্রেন। পরে আখাউড়া থেকে ইঞ্জিন এনে ট্রেনটি চালু করা হয়। দুপুরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনটি ভৈরব জংশনে যাত্রাবিরতি দেয়। 2টার দিকে স্টেশন ছেড়ে কিছু দূর এগিয়ে ভৈরব রেল সেতুতে ওঠার আগে থেমে যায় ট্রেনটি। কয়েকবার চেষ্টা করেও সেতুতে উঠতে না পেরে আবারও ভৈরব রেলওয়ে জংশনে আউটারে ফিরে আসে ট্রেনটি। সেখানেই প্রায় 3 ঘন্টা আটকে থাকে তিতাস কমিউটার। এদিকে ট্রেন সেতুতে উঠতে না পারায় চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রীরা। কেউ কেউ বিকল্প উপায়ে রওনা দেন গন্তব্যে। পরে বিকাল 5টার দিকে আখাউড়া থেকে ইঞ্জিন এনে আবারও ট্রেনটি চালু করা হয়। ভারত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর আখাউড়া, কিন্তু রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েন, আমদানি নিষেধাজ্ঞা আর ভিসা জটিলতায় গেল অর্থবছরে কমেছে আমদানি, যাত্রী পারাপার এবং সরকারের রাজস্ব আয়। যদিও সম্প্রতি ভারতের আগরতলায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর বাণিজ্য স্বাভাবিক হওয়ার আশা দেখছেন ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর, এক পাশে সারিবদ্ধ পণ্যবাহী ট্রাক, অন্য পাশে অপেক্ষায় কাস্টম ইয়ার্ড। সীমান্তে বাণিজ্যের ব্যস্ততা থাকলেও হিসেব বলছে ভিন্ন কথা। এই স্থলবন্দর দিয়ে গেল অর্থবছরে রপ্তানি সামান্য বাড়লেও উল্লেখযোগ্য হারে কমেছে আমদানি। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরে এ বন্দর দিয়ে প্রায় 524 কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 10 কোটি টাকা বেশি। তবে একই সময়ে ভারত থেকে আমদানি নেমে এসেছে 177 মেট্রিক টনে। এতে আমদানি রাজস্ব কমে দাঁড়িয়েছে মাত্র 71 লাখে, যেখানে আগের অর্থবছরে ছিল 4 কোটি 16 লাখ টাকার বেশি। 5ই আগস্টের পরে যদিও আমাদের ব্যবসা বাণিজ্য এখন কিছুটা প্রাণবন্ত হয়ে উঠছে, কিন্তু ওই আমাদের প্রতিবন্ধকতাটা এখনো কাটেনি। এই বন্দরটা যদি রপ্তানির পাশাপাশি আমদানির একটা সংযোগ রাখে, সেই ক্ষেত্রে হয়তো আমরা যারা পার্শ্ববর্তী ব্যবসায়ী আছে তারা হয়তো উপকৃত হব। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি কয়েকটি পণ্যের ওপর ভারতের আমদানি নিষেধাজ্ঞা, ভিসা জটিলতা এবং দীর্ঘদিনের বাণিজ্যিক অনিশ্চয়তার প্রভাব এখনও কাটেনি। ফলে সম্ভাবনা থাকলেও প্রত্যাশিত গতি ফেরেনি সীমান্ত বাণিজ্যে। এখন ভারত সরকার আমাদের এই রফতানির 8টি পণ্যকে তারা ব্যারিয়ার দিয়ে দিয়েছিল, নিষেধাজ্ঞা দিয়েছিল যে আমরা এটা রফতানি করতে পারবো না। বছরের উপরে হয়ে গেল আমরা এই রফতানিটা নিষেধাজ্ঞায় পড়ে আছি। ভিসা জটিলতার কারণে যাত্রী পারাপার একদম মোটামুটি সীমিত ছিল। এখন ভারত বাংলাদেশ সৌহার্দ্যপূর্ণ একটা সমাধানে আসছে। এদিকে শুধু বাণিজ্য নয়, কমেছে যাত্রী পারাপারও। বিদায়ী অর্থবছরে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছেন 46,461 জন যাত্রী। এতে ভ্রমণ কর থেকে আয় কমে দাঁড়িয়েছে 4 কোটি 15 লাখ টাকায়, যা আগের অর্থবছরে ছিল 6 কোটিরও বেশি। গত অর্থবছরে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় 47,000 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে এবং এই শুল্ক স্টেশন দিয়ে প্রায় 80,000 যাত্রী গমনাগমন করেছে। এমন পরিস্থিতিতে বাণিজ্যের গতি ফেরাতে ভারতের আগরতলায় 2 দিনের বৈঠকে বসেন 2 দেশের ব্যবসায়ী নেতা, চেম্বার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা। বৈঠকে সীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা দূর, পণ্য খালাসের প্রক্রিয়া সহজ করা, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়। আমাদের যে বাণিজ্যের সঙ্গে ভারতের সঙ্গে যে বাণিজ্য ঘাটতি অনেক, সেক্ষেত্রে এই রুটটাকে আমরা এই বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আমরা যাতে বেশি করে এক্সপোর্ট করতে পারি, আমাদের দেশের রপ্তানি বাড়াতে পারি, আমাদের সাথে সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। ত্রিপুরা গভর্নমেন্ট চাচ্ছে যে আমাদের বাংলাদেশও অন্যান্য দেশ যাতে সে আপনি বিনিয়োগ করে তাদের উন্নয়নের আমরা যাতে পার্টনার হতে পারি। শুল্ক কর্মকর্তারা জানান, অবকাঠামো উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর হলে আখাউড়া স্থলবন্দরে আবারও বাড়বে আমদানি রপ্তানি, বাড়বে যাত্রী পারাপার, আর তাতেই গতি ফিরবে সীমান্ত বাণিজ্য ও সরকারের রাজস্ব আয়ও।
এই বন্দরে সাথে আমাদের এখানে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী আছে, যারা এই নিকটবর্তী এলাকায় যারা ব্যবসা করছেন, তারাও আমাদের সাথে এগুলো প্রতিনিয়ত যে দাবিগুলো জানাচ্ছেন যাতে এখানে আমদানি কার্যক্রমটাকে একটু বেগবান এবং গতিশীল করা হয়। এই দুটো দাবিকে আমরা আসলে নিয়মিত বিরতিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি এবং আমরা আশাবাদী সামনে এখান থেকে হয়তো ভালো আউটপুট, যেটা দেশ ও জাতির জন্য মঙ্গলকর, সেরকম কিছু আউটপুট আমরা পাবো। 1994 সালে চালু হওয়া আখাউড়া স্থল বন্দর উত্তর পূর্ব ভারতের সাথে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী স্থল বন্দর। জারিন অর্নি, যমুনা নিউজ। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সাধারণ মানুষের চলাচলের জন্যই তৈরি হয় ফুটওভার ব্রিজ, ফ্লাইওভারের মতো অবকাঠামো। তবে টাঙ্গাইলের মধুপুরে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে নজর কাড়ল বন বিভাগ। 5টি স্থানে বানানো হয়েছে রোপওয়ে বা দড়ির তৈরি সেতু। উদ্দেশ্য একটাই, মহাসড়ক পারাপারের সময় যেন বন্যপ্রাণীদের মৃত্যু না হয়। নেই জেব্রা ক্রসিং, নেই ট্রাফিক সিগন্যাল, তবুও নিরাপদে মহাসড়ক পার হচ্ছে বন্যপ্রাণীরা। যেন মানুষের মতো তারাও পেয়ে গেছে ফুটওভার ব্রিজ। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক বহু বছর ধরেই মধুপুর বনাঞ্চলকে বিভক্ত করে রেখেছে। খাবারের খোঁজে বনের এক পাশ থেকে অন্য পাশে যায় বানর, হনুমান, গন্ধগোকুল, মেছো বিড়াল সহ নানা প্রাণী, যাদের পারাপারের একমাত্র পথ ব্যস্ত মহাসড়ক। প্রায় যানবাহনে চাপায় মারা পড়তো এসব প্রাণী। রোপওয়ে করার পরে এটা আস্তে আস্তে বন্যপ্রাণীগুলো পরিচিত হচ্ছে যে এটা একটা রাস্তা হয়ে গেছে। না বানর টানর সবকিছু সুন্দরভাবে চলাইতেছে, আটাচলা করাইতেছে, সুন্দরভাবে থাকতেছে, ওদের কোনো অসুবিধা হইতেছে না। আগে বানর নিচ দিয়ে যাইতো, অহন উপর দিয়ে জায়গা, অহন সুবিধা হয়েছে আমার যাওয়া। দুর্ঘটনা কমাতে মহাসড়কের 5টি স্থানে নির্মাণ করা হয়েছে বিশেষ রোপওয়ে বা দড়ির সেতু। ধীরে ধীরে বাড়ছে বিকল্প পথে বন্যপ্রাণীদের চলাচল। স্থানীয়দের আশা, ব্যবস্থাটি কার্যকর থাকলে প্রাণী মৃত্যু অনেকটাই কমবে। বানরদের জন্য রাস্তা বানাইছে, ওটা ভালো হয়েছে। বানরদের এপার ওপার পার হইতে পারে। আগে বানর টান্ডর গাড়ির তলে পড়ে মরতো, মরলে গন্ধ বাইর হইতো, দড়ি দিছে উপর দিয়া যায়, আর মরে না, আর গন্ধ করে না। ওইটা দেওয়া অনেক খুব সুন্দর হয়েছে। বানর এখন উপরে চলাফেরা করে, কোনো সমস্যা হয় না, বানর মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয় না। মহাসড়কে 24 ঘন্টায় গাড়ি চলাচল করে, তাই চালকদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের এই পরিবহন থেকে, গাড়ি থেকে যাতে কোনো বন্যপ্রাণীর ক্ষতি সাধন না হয়, আমরা সেই ব্যাপারটা প্রয়োজনে আমরা চালকদেরকে আমরা তাদেরকে বলে দিব, সতর্ক করে দিব। বন বিভাগের তথ্য অনুযায়ী লাওয়াছড়া জাতীয় উদ্যানে একই ধরনের করিডোর নির্মাণ করা হয়েছিল। এরপর সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে। সেই অভিজ্ঞতা থেকেই মধুপুরে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এই রোপওয়েটা মূলত নির্মাণ করা হয়েছে মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা প্রকল্পের আন্ডারে। এই প্রকল্পতে 5টি রোপওয়ে ধরা ছিল। আমরা আশা করি ভবিষ্যতে যদি এরা এই রোপওয়েগুলো ব্যবহার করে রাস্তা থেকে এক পাশ থেকে আরেক পাশে যায়, তাহলে আমরা এই পুরো বনেই হয়তো আরও বেশি পরিমাণে রোপওয়ে নির্মাণ করব। একসময় প্রায় 62,000 একর জুড়ে বিস্তৃত ছিল মধুপুর বনাঞ্চল। বন বিশেষজ্ঞরা বলছেন, রোপওয়ে নির্মাণের পাশাপাশি বন সংরক্ষণ, অবৈধ দখল রোধ এবং নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা গেলে মধুপুরে জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।